আমি ঋতুপর্ণা, ক্রিয়েশন অফ ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আমি একদম কিচেন থেকে শুরু করলাম, কারণ একদম চলে এসেছি সোহমের ব্রেকফাস্ট বানানোর জন্য। এই যে আজকে সোহমকে ধোসা বানিয়ে দিচ্ছি, তবে আজকে আর ওপরে ধনেপাতা দিয়ে নয়, আজকে ওপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে, আর চিলি ফ্লেক্স আর অরিগানো তো আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো একবার। আমার শরীরটা খুব একটা ঠিক নেই, কারণ একটু ঠান্ডা লেগে গেছে। 2-3 দিন ধরে বুঝতে পারছিলাম যে ভিতরে ভিতরে ঠান্ডা লাগছে, এখন বুঝতে পারছি বুকে একটু কফ জমেছে, একটু মাঝে মাঝে কাশিও হচ্ছে খুব। তো এই জন্য মানে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, গলাটাও খুসখুস করছে। তো এই জন্য কী হচ্ছে, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আর মানে ভিডিওটা চটপট করে শুরু করে দিলাম একদম কিচেন থেকে। সোহমের ব্রেকফাস্ট দিয়ে আজকে আমার ব্লগ শুরু হলো। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, দিয়ে আবার পরে আসছি। এই যে এটা হচ্ছে সোহমের আজকে ব্রেকফাস্ট। আজকে একদম ওপরে দেখো পেঁয়াজ দিয়ে করে দিয়েছি, আজকে ধনে পাতা না, আজকে হচ্ছে ওপরে একটু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি। খুব ভালো লাগে এইভাবে, এটা কিছুটা সেট ধোসা টাইপের। তো সেট ধোসাতে চিলি ফ্লেক্স আর অরিগানো দেয় না, ওরা একটা ওই ওপর দিয়ে গাজর, তারপরে ধনে পাতা, পেঁয়াজ এরকম কুচি কুচি করে ছড়িয়ে দেয়। তো পুরোটা তো আর ওদের দেখে করিনি, কিছুটা নিজের তো করি। খাওয়া নিয়ে কথা, সবই খাবার জিনিস, টেস্ট একটু অদল বদল হলে ক্ষতি কী আছে, তাই না? 8টা বাজতে 10 মিনিট বাকি। কখন থেকে ডাকছি শ্রিয়ান ঘুম থেকে ওঠ, শ্রিয়ান ঘুম থেকে ওঠ, কিছুতেই উঠছে না, কোনো নরমচরণ নেই। আর দেখেছো মাথার ওপরে কতগুলো গাড়ি নিয়ে বসে আছে, মানে শুয়ে আছে, ওরাও ঘুমাচ্ছে নাকি ওর সাথে। রাত্রিবেলায় গাড়িগুলোকে মাথায় নিয়ে শোবে, ওরা ঘুমাচ্ছে। আর এ দেখেছো কখন থেকে ডেকে যাচ্ছি, ওঠ ওঠ ওঠ, কথা শুনবে না। দেখো এই শ্রীহান, শ্রীহান, এই যে কোনো সারা শব্দ নেই। এই শ্রীহান, কোনো নেই, ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আজকে আমি চাও এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে শ্রিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর শ্রিয়ানকে আজকে একটু ওই যে সুজি করে দেবো, তার জন্য দেখো একটু কারি পাতা নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, এখানে বিনস, গাজর, টমেটো সব নিয়ে নিয়েছি। এগুলো এখন কাটবো আর ওর ব্রেকফাস্টটা ঠান্ডা করতে দেবো, তারপরে ওকে গিয়ে তুলতেও হবে, ওকে খাইয়ে তারপরে এই সুজিটা বানাবো। এবারে ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলোকে না সব ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে করে নেবো। তাহলে কী হবে, এগুলো না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজা হবে, তাহলে আর বেশি টাইম লাগবে না। তো তাই জন্য আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিই। 8টা 5 বাজে, এখন ঘুম থেকে উঠে এসছে, এই যে হাতে ব্রাশ নিয়ে বসে আছে, তাও ব্রাশ করছে না। ধরে বেঁধে চাগিয়ে তুলে নিয়ে এসছি, ওর এত ঘুম, ও ঘুম থেকে উঠতেই পারছে না। ও দেখেছো, দেখো এখনো ব্রাশ নিয়ে বসে আছে, ও ব্রাশও করতে পারছে না। ও এই কখন ব্রেকফাস্ট করবি? তারপর তো আমি আবার টিফিন বানাবো। চ চ চটপট কর, চল, হ্যাঁ চটপট কর। এখানে ড্রাই রোস্ট করছি, আর এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে। সামান্য জল দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, একটু সেদ্ধ করে নিলাম। এবার সুজিটা এর মধ্যে ঢেলে নেব। সুজিটাকে এবারে এই সবজিগুলোর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে এবার একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে সুজির উপমা। বলো নোনতা সুজি, চা খুশি বলতে পারো। আজকে ওর কালার ডে থাকে জানো তো, আজকে এটা পরেছে। আর এই প্যান্টটা এখন বেশি পরিয়ে দিই, কারণ প্যান্টটা একটু ছোট হয়ে গেছে। এরকম প্যান্ট কিন্তু এবারের পুজোয় কিনেছি, কারণ এই প্যান্টটা না ভীষণ ভালো লাগে। ওই দেখেছো দেখেছো, দেখো 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 দেখো, এখন ও গাড়ি নামাচ্ছে, ও স্কুলে যাবে, ও এখন গাড়ি নামাচ্ছে। দেখো কি গ্রিন ট্র্যাক, গ্রিন ট্র্যাক এসে এসে খেলবে। এই তো এই তো এই তো, এনে ধর। তো এই প্যান্টটার জন্য পরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ প্যান্টটা ছোট হয়ে গেছে, তাই জন্য এখন স্কুলে যেদিনই কালার ডে থাকে ওকে এই জিন্সের প্যান্টটাই পরিয়ে দিই। কারণ এরকম আরেকটা প্যান্ট পুজো কিনেছি, প্যান্টটা ওকে ভীষণ ভালো লাগে পরলে। আর এই যে বিছানার অবস্থা আজকে দেখেছো তো কত লেট করে উঠেছে, তাই আজকে আর বিছানা গোছানো হয়নি। ওকে স্কুল থেকে দিয়ে আসবো, এসে বিছানাটা গোছাবো। আর এই হচ্ছে শ্রিয়ানের আজকে স্কুলের টিফিন, এই যে সুজি, দেখেছো তো পরিমাণটা দেখে ভেবো না যে এইটুকুনি টিফিন, কারণ ও এইটুকুনিই খায়। আমি তো জানি ও কতটুকু খাবে, এজন্য স্কুলের ম্যাম আমাকে বলেছিল পিটিএমে যে যেইটুকু টিফিন দাও ওটা ওর জন্য একদম পারফেক্ট, একদম ঠিক পরিমাণেই ওকে দাও, কারণ ও পুরোটা ফিনিশ করে। তো এই জন্যই ওকে এইটুকুই দিই, কারণ এইটুকু খেলেই ওর যথেষ্ট। কারণ আমি ওকে ঘর থেকেও মানে বেশ ভালো করে খাইয়ে পাঠাই, কারণ আমি জানি ও স্কুলে তো অতটা ভালো খেতে পারবে না, এই জন্য। তো এই হলো শ্রিয়ানের টিফিন।
রেডি হয়ে গেছে, এবার আমি রেডি হব। আমি যে চুলটা বাঁধবো, বেঁধে টুক করে ওকে দিয়ে চলে আসবো। এসে দেখো সব এখানে কিচেনে সব ছড়ানো আছে, এগুলোকে জাস্ট এসে গোছাবো। আর ওদিকে দেখো বাসনও ভরে রয়েছে, ওগুলোও ধোবো, এই সব কাজ আছে। আর ওয়াশিং মেশিনও চালাতে হবে, ওয়াশিং মেশিনে এসে চালাবো। এখন আর টাইম নেই, অলরেডি হয়ে গেছে 9টা 8:40 হয়ে গেছে। বেরোতে হবে, চটপট চুলটা বেঁধে নিই, বেঁধে বেরিয়ে পড়ি। শ্রিয়ানকে স্কুলে দিয়ে তারপরে একেবারে বাজার করে আসলাম। আজকে একদম মন খুশ হয়ে গেছে, কারণ আজকে আলু একদম ভালো পেয়েছি। অনেক দিন বাদে গিয়ে আবার আলু ভালো পেয়েছে, একদম বেশি করে কিনে এনেছি আলু। তবে আলুগুলোতে প্রচণ্ড মাটি, ভেজা না, শুকনো মাটি, প্রচণ্ড শুকনো মাটি আলুগুলোতে। কিন্তু যাই হোক, আলু ভালো পেয়েছি, এটাই মনের শান্তি, কারণ আমরা 3 জনেই আলু ভালো খাই। তো আলু যদি সবজিতে না দিই, তাহলে যেন সেই সবজির আমরা টেস্টই পাই না। আর মাংসের কথা তো বাদই দিলাম, মাংসতে তো আলু ছাড়া চলেই না। তো আলু এর জন্য অনেকটাই কিনে এনেছি। কত কিনেছি জানি না, মনের মতো তুলে নিয়েছি। 3 কেজি মতো আলু কিনে নিয়েছি। অনেকটা না, 3 কেজি বলবো না, প্রায় 4 কেজি, পুরো 4 কেজি হয়নি, প্রায় 4 কেজি মতো আলু কিনে নিয়েছি। একদম মনের শান্তি এখন, আর আলু নিয়ে চিন্তা করতে হবে না। তার সাথে আজকে কি পেয়েছি জানো, আজকে এরকম চওড়া চওড়া শিমগুলো এখানে পেয়েছি। এখানে তো এরকম চওড়া শিম খুব একটা পাওয়া যায় না, এখানে একটু সরু সরু শিমগুলো পাওয়া যায়। তবে এইবারে পেয়েছি একদম চওড়া চওড়া শিম পেয়েছি, কয়েকটা কিনে নিয়েছি। তবে খুব ভালো ছিল না, সবই কীরকম একটু চ্যাপটা চ্যাপটা মতো। তো সেখান থেকে বেছে বেছে একটু নিয়ে এসেছি, কারণ এখানে এই চওড়া শিম খুব একটা পাওয়া যায় না, সরুগুলো পাওয়া যায়, সরু আর ওই ছোটো ছোটো। তো যাই হোক, বড় শিম কয়েকটা কিনে নিয়ে এসেছি। আর পটল কিনেছি, পটলগুলো না এরকম বড় বড় পটল ছিল, সেগুলো কিনে এনেছি। পটলের দাম 180 টাকা ছিল, সেখান থেকে কমে আজকে দেখলাম 80 টাকায় এসছে পটল। তো খুশি হয়ে আমি পটল কিনে নিলাম। পটলটা বেশ ভালোই লাগে খেতে, আর পটলপুর তো আরোই ভালো লাগে। কিন্তু পটলপুর করবো না, ভাবছি ওটা দিয়ে তেল পটল করবো। গোটা গোটা পটল যে করে না তেল পটল, তো তেল পটল করার ইচ্ছা আছে ওই পটলগুলো দিয়ে। এই জন্য সব বড় বড় পটল বেছে এনেছি, গোটা গোটা করবো তো ওই জন্য। আর হচ্ছে রসুন কিনেছি, দেখলাম বড় বড় রসুন। দেখবে বড় বড় রসুনগুলো কিন্তু ছাড়াতে বেশ সুবিধা হয় না। সেই সোহম লাস্ট টাইম এনেছে না এরকম ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি রসুন, তো আমি ওইগুলো ছাড়াতে যে কি কষ্ট হয়। তো আজকে দেখলাম বড় বড় রসুন এসছে, ভাবলাম তো ছোট রসুনগুলো তো প্রায় শেষ হয়ে এসছে, এখনও শেষ হয়নি, তাই একটু বড় বড় কটা রসুন 4টে মতো কিনে নিয়ে এসেছি। তার কারণ সবসময় বড় রসুন আবার পাওয়া যায় না। তো এই হচ্ছে বাজার। তা আলু কিনেছি, ও শ্রিয়ানের জন্য ছোট ছোট উচ্ছে কিনে এনেছি 3টে। লেবু এখানে 180 টাকা কেজি। লেবু মানে যে ছোট গোল লেবু, ওই গোল লেবু আমাদের তো লাগে, আমরা চিয়া সিডের সাথে খাই, তারপরে ওই যে ছোলা যে খাই সেখানে লেবু দিই, তারপরে সন্ধেবেলায় লেবু চা খাই। তো লেবুটা আমাদের খুব চলে। তো লেবু এখানে ছোট ছোট লেবুগুলো হচ্ছে 180 টাকা। তো ভাবো, আলু কিনলাম, পটল কিনলাম, টমেটো কিনেছি, মিষ্টি আলু কিনেছি, গাজর কিনেছি, আর আদা রসুন, আর হচ্ছে ওই শিম আর লেবু। এই তো এই কটাই কিনেছি, সবই কিন্তু অল্প অল্প করি, মানে আলুটাই খালি একটু বেশি 4 কিলো। তো বাকি কিন্তু সবই আমি অল্প অল্প কিনেছি, তাতেই আমার হয়েছে 442 টাকা। 442 টাকা হয়েছে। দেখো সবই কিন্তু আমার অল্প অল্পই, সবই অল্প অল্প। কিন্তু ওই যে আলু এখানে 45 টাকা কিলো আলু। আর রসুন কত জানো, রসুন 400 টাকা কিলো। বুঝতে পারছো কি অবস্থা, বাজার পুরো আগুন এখানে। মানুষ কি খাবে বলো, বাজার যেন আগুন জ্বলছে বাজারে। এবার টাকা কলা 130 টাকায় যেখানে লেখা, ভাবো তাহলে কি অবস্থা। আমি অর্ধেক দামই জানতাম না, 45 টাকা দিয়ে একবার এনেছিলাম আমি, তাই জন্যই ভাবলাম। কিন্তু এখন দেখছি 130 টাকা কলা। উরি বাপরে, 6টা কলা এনেছি 46 টাকা হয়েছে। আলু হচ্ছে 45 টাকা, গার্লিক 400 টাকা, জিঞ্জার 195 টাকা, ব্যানানা কি ইয়ালাক কি এটাকে বলে মনে হয় 130 টাকা, পটল 80 টাকা না 85 টাকা। আর ওই শ্রিয়ানের জন্য যে ছোট ছোট উচ্ছেগুলো এনেছি ওগুলো হচ্ছে 58 টাকা, মিষ্টি আলু 48 টাকা, ক্যারট মানে গাজর 3 রকমের ছিল, 120 টাকার ছিল, 90 টাকার ছিল, 80 টাকার ছিল। তো আমি যেহেতু শ্রিয়ান খাই তো ওই জন্য 120 টাকারটা নিয়েছি। এখানে ক্যারট ওটি যেটা ওটা ভালো। আর লেবু তো 180 টাকা, 3টে এনেছি, 15 টাকা নিয়ে নিয়েছে। টমেটো 25 টাকা করে। আর বিনস এনেছি, বিনস মানে এই যে পাতলা বিনসগুলো, এগুলো 64 টাকা করে। এরা বিনস লিখেছে, ওটা জানি না এখানে এরা কি বলে এগুলোকে, হবে হয়তো। তো আমি যে শিম কিনেছি ওগুলো 64 টাকা কিলো। ভাবো কি পরিমাণে বাজারে মানে সবজির দাম। ব্যাঙ্গালোরের সব কিছুর দাম বেশি, সব কিছুর। আমাদের গ্রসারিতে যত না আমাদের লাগে জানো, গ্রসারি কিনতে আমাদের যত না লাগে তার থেকে হিসেব করতে গেলে আমাদের সবজিতে সব থেকে বেশি টাকা যায়। সব থেকে বেশি টাকা যায় আমাদের সবজিতে, তারপরে যায় গ্রসারিতে, তারপরে আমাদের মাছ মাংস ডিম, ব্যাস এইটা ধরতে পারো।
মানে সব থেকে বেশি কিন্তু আমাদের সবজিতেই যায়, কারণ আমরা টুকটুক টুকটুক করে যে সবজি কিনি না, কোনো দিনই আমি যে সবজি কিনতে যাই কোনো সময় দেখি না যে তোমার 300 টাকা কি 250 টাকার নিচে হচ্ছে। যখনই কিনি তখনই এরকম বেশি বেশি হয়। এবারে বাসন টাসন মাজি, আবার পুজোও দিতে হবে। প্রায় 9:30 বাজে, বাজার করলে একটু লেট হয়ে যায়, 1/2 ঘন্টা লেগে গেল শ্রিয়ানকে দিয়ে বাড়ি আসতে আসতে। চলো এবার আগে সবজিগুলোকে ধুয়ে বাইরে জল ঝরাতে দিয়ে দিই, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। এই যে সবজিগুলোকে দেখো সব এখানে ধুয়ে রেখে দিলাম, জলটা একটু ঝরে গেলেই এগুলোকে তুলে নেব। আর হচ্ছে এই যে পটল, আর এই যে উচ্ছে, আর এখানে গাজর, মিষ্টি আলু, এখানে লেবু আছে, এখানে কলা আছে, ব্যাস এগুলো সব দিয়ে দিলাম জল ঝরাতে। এইটুকু আদা কিনে এনেছি, কারণ আমার আদা বাটা রয়েছে। এটা এনেছি কারণ মানে যেগুলো ধরো আদা বাটা লাগে না, একটু কুচিয়ে বা থেতো করে দিতে হয়, বা আমরা যে লেবু চা খাই তাতেও একটু আদা দিই, তো তাই জন্য একটু আদা কিনে এনেছি। তবে একটু মাটি মাটি রয়েছে, তো একটু বাইরে রেখেছি, কারণ মাটিটা শুকিয়ে গেলে মাটিটাকে মানে একটু ঝেড়ে দেবো, ঝেড়ে তারপরে তুলে নেব। এবার হচ্ছে এই বাসনগুলো ধোয়ার পালা। এগুলো ধোয়া হলে ব্যাস এদিকটা ফিনিশ হবে, তারপরে স্নান করে পুজো দিয়ে আবার রান্না করতে আসবো। তো চলে এলাম এবার বাসনগুলো মাজতে। তো যাই হোক, গলা শুনে বুঝতেই পারছো একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লেগেছে, মানে সবই একসাথে আমার হয়েছে। কি হয়েছে না হয়েছে বলবো। এক তো ঠান্ডা লেগেছে, এই ভিডিওটা আগের, তখন তাও আমি একটু সুস্থ ছিলাম, কিন্তু এখন যখন ভয়েসটা দিচ্ছি তখন সত্যি শরীর ভীষণ খারাপ। তো তাই একদিন আগের ভিডিও এটা আমি এডিট করতেই পারিনি, এত শরীর খারাপ, আমার মাথা তুলতেই পারছিলাম না। সোম একদিন ছুটি নিয়েছিল, সেদিন তো আমি খালি শুয়ে ঘুমিয়েইছি সেদিন, সোমই সব হেল্প করে দিয়েছে। তো তাও ভাবলাম যে না, ভিডিওটা এডিট করে পাবলিশ করে দিই। ভিডিওটা জমে রয়েছে ফোনের মধ্যে, তার উপরে এত ঠান্ডা লেগে গেছে। তো চলো এবারে স্নান টান করে পুজো দিতে হবে। পুজো দিয়েই চলে আসলাম কিচেনে এসে আগে শ্রিয়ানের জন্য একটু উচ্ছে সেদ্ধ বসাবো, কারণ ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটার মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়ে দেবো, তাহলেই হবে। তাই উচ্ছেগুলো একটু পাতলা পাতলা করে কেটে ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, আজকে বাঁধাকপির তরকারি করব বলেছি, তো বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ফ্রাই প্যানে আলাদা করে আলুটা ভাজা বসিয়ে দিলাম, তাহলে না তাড়াতাড়ি হয়ে যাবে। একদিকে বাঁধাকপির জন্য আলু ভাজা বসিয়ে দিলাম, আর আরেকদিকে বাঁধাকপির জন্য একটু পেঁয়াজ ভাজা বসিয়ে দিলাম। ওদিকে বাঁধাকপিটা কষাতে কষাতে এদিকে কিন্তু আমার আলু ভাজা হয়ে যাবে। তো যাই হোক, পেঁয়াজটা ভাজা বসিয়ে চলে এলাম কয়েকটা জামা কাপড় মেলতে, ওয়াশিং মেশিনে কাচা হয়েছে। তো এই ফাঁকে ফাঁকেই তো জামা কাপড়গুলো মেলতে হবে না, কারণ নিজের সংসার, নিজেকেই টাইম বার করে করে কোন কাজটা কখন করতে হবে। তো এইদিকে দেখো পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেছে, আবার আধা জামা কাপড় ছেড়ে দিয়ে চলে আসলাম, এসে শিমগুলোকে দিয়ে দিলাম, আর এদিকে আলুটাও একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবার চলে গেলাম বাকি জামা কাপড়গুলো মেলতে, কারণ এখানে এখনও অনেক জামা কাপড় রয়েছে, সেই জামা কাপড়গুলো একে একে মেলতে হবে। তো এইভাবেই আধা আধা জামা কাপড় মেলছি, আবার আধা গিয়ে রান্নায় গিয়ে আবার একটু নাড়াচাড়া করে আসছি। তাহলে কী হবে বলো তো, কোনো জায়গাতেই আমাকে দাঁড়িয়ে থাকতে হবে না, না রান্নার ওখানে রান্না করতে করতে দাঁড়াতে হবে, না জামা কাপড় মেলতে মেলতে। তো আবার চলে আসলাম কিচেনে, এসে দেখলাম যে না, শিমটা আধা ভাজা হয়ে গেছে। তো চলো এবার বাঁধাকপিগুলো দিয়ে দিই। তো বাঁধাকপিটা তো কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেখান থেকে জল ছেঁকে ছেঁকে বাঁধাকপিটা দিয়ে দিলাম, আর তার সাথে সব কিছুই দিয়ে দিলাম, নুন, হলুদ, জিরে, ধনে, তারপরে টমেটো, কড়াইশুঁটি সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বসিয়ে দেবো, কারণ এবার একটু টাইম লাগবে, জল টল ঝরবে, তো জল বেরোবে বাঁধাকপি থেকে, তো একটু টাইম লাগবে। তো তাই জন্য ভাবলাম যে না, এবারে সব জামা কাপড়গুলো একবারেই মেলে নেবো, কারণ বাঁধাকপি থেকে জল বেরিয়ে টানতে টাইম লাগবে। আর ওদিকে বাঁধাকপির জন্য আলুটাও আমার ভাজা হয়ে গেছে, দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। তো এদিকে এই জন্য সব জামা কাপড়গুলো একবারে মেলে নিলাম। তো এইভাবেই টাইমটা ম্যানেজ করতে হয়। দেখো এখন আমি যদি বাঁধাকপির সামনে হা করে দাঁড়িয়ে থাকতাম, তাহলে এই জামা কাপড়গুলো মেলা হতো না। তাই আমি চলে আসলাম, এসে চটপট প্রত্যেকটা জামা কাপড় একদম মেলে নিলাম, নিয়ে টাইমটাকেও আমি সঞ্চয় করে নিলাম, এই টাইমটাকে কাজেও লাগালাম। তো ওইদিকে আমার বাঁধাকপি কিন্তু এখনও অবধি হয়নি,
তো বাঁধাকপিটাকে এসে আবার করব। এই ঢাকা দিয়ে গ্যাস অফ করে চললাম শ্রিয়ানকে আনতাম। শ্রিয়ানকে নিয়ে আসি, শ্রিয়ানকে নিয়ে এসে তারপরে বাঁধাকপিটা আবার গ্যাস অন করে দেবো আর শ্রিয়ানের ডালটাও বসাবো। শ্রিয়ানের ডালটাও বসানো হয়নি এখনো, ওইটাও করতে হবে এসে। ডাল করব, তারপরে মাছ করব। এখন অনেক রান্নাবান্না বাকি আছে, তো চলো শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি। থেকে শ্রিয়ানকে নিয়ে স্নান টান করিয়ে দিয়েছি, স্নান টান হয়ে গেছে শ্রিয়ানের। তো এই যে দেখো বাঁধাকপিও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, আবার মানে গ্যাস অন করে দিয়েছি। আর এখানে কিন্তু শ্রিয়ানের জন্য ডালও বসিয়ে দিয়েছি আর ডিমটা রেডি করে রেখে দিয়েছি। ডালটা আশা করি বাঁধাকপির আগেই ডাল হয়ে যাবে, তো ডাল হয়ে গেলেই এই ডিম সেদ্ধটা বসিয়ে দেবো, তারপরে মাছ। প্রচুর এখনো রান্নাবান্না বাকি আছে। মাছ ভাজা প্রায় হয়ে এসছে, মাছ ভাজা। আর এই যে বাঁধাকপি তরকারি হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে ভাত, ব্যাস। আর এই হচ্ছে মাছ ভাজা, এই আজকের মেনু। আর এখানে হচ্ছে শ্রিয়ানের ডিম আছে, ডালটা ঢালবো এবার। তো ব্যাস, চলো রান্নাবান্না প্রায় শেষ হয়ে এলো। মাছ ভাজা হয়ে গেলেই গপুকে আর শ্রিয়ানকে খেতে দিয়ে দেবো, তারপরে গ্যাস ফ্যাস মুছবো, মুছে আমি খাবো। এখন বাজে হচ্ছে 3:05, এখন আমি খেতে বসবো। 3:05 বাজে। এই যে এখানে ভাত নিয়ে নিয়েছি, শ্রিয়ানকে খাইয়ে ওকে শুয়ে দিয়েছি। এই যে শুয়ে দরজাটাকে টেনে দিয়েছি, ও একা একাই ঘুমিয়ে পড়ে এখন। আর আমিও এখন খেতে বসবো। খেয়ে দিয়ে উঠে তারপরে একটু রেস্ট নেব। শরীরটা একটু ডাউন ডাউন আছে, শরীরটা ঠিক সেইভাবে ভালো নেই। তো দেখা যাক, একটু রেস্ট নেব, কি হয় দেখি সন্ধেবেলায় উঠে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলায়। চটপট খেয়ে নিই, খিদেও প্রচুর পেয়েছে, প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। তো চলো রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি। কি কারণে যাচ্ছি এসে বলছি। আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, তো এসে জানাচ্ছি। চলো, শোভম আর শ্রিয়ান বেরিয়ে গেছে, আমিও যাই। চলে এসেছি ডাক্তারের কাছে। তো ডাক্তারের নিচে একটা ওষুধের দোকান আছে। শ্রিয়ান একা একা পালিয়েছিল ওষুধের দোকানটায় চকলেট দেখে। আর এদিকে দেখেছো ড্রেসগুলো, কি সুন্দর না ড্রেসগুলো পরানো। আমার এত ভালো লাগে না, যখনই আমি এখান দিয়ে যাই তখনই আমি এই ড্রেসগুলোকে দেখি। এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পরিয়ে রাখে না। তো চলো এবার ডাক্তারের এখানে যাওয়া যাক। ওকে হাত ছাড়া করলেই দৌড়ে পালায়। আর এখানে এতগুলো জুতো দেখে ভাবলাম যে বাপরে, কতক্ষণ এবার বসতে হবে আমাকে ডাক্তার দেখানোর জন্য। আমি আসলে ডাক্তারটা দেখাবো। আর এখানে একটা অ্যাকোরিয়াম আছে, দেখেছো কি বদমাইশটারা করছে। তো ব্যাস ডাক্তার দেখানো হয়ে গেছে, দেখিয়ে চলে আসলাম। এসে শ্রিয়ানকে পড়তে বসিয়েছি। শ্রিয়ানের হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক তো করতেই হবে বলো। 4, 5, 6 এই 3টে লিখতে দিয়েছে। ও পারে লিখতে, ও নিজে নিজেই লিখে নিচ্ছে। আমি শুধু ওর পাশে বসে আছি দেখার জন্য। তো তার পড়াতে না বসালে তো হবে না বলো, হোমওয়ার্কটা তো তাহলে মিস হয়ে যাবে, কাল সকালেই স্কুলে যাবে। তো এই হচ্ছে আমার প্রেসক্রিপশান, এই ওষুধ। আর এই যে দেখেছো হাতে বাঁধার জন্য কি দিয়েছে, এটা দিয়েছে আঙ্গুলে লাগানোর জন্য। বলি না যে কাজ করতে করতে কখন যে নিজের ক্ষতি করে ফেলেছি নিজেই জানি না। এই যে জিনিসটা না ঠিক এইরকম, এইভাবে আঙ্গুলে পড়ে থাকতে হবে। তো চলো তোমাদেরকে ডিটেলসে বলি এবার। তো ডাক্তারের কাছ থেকে এসে তো শ্রিয়ানকে নিয়ে পড়তে বসালাম। পড়তে তো বসাতেই হবে বলো, কাজ যখন দিয়েছে, স্কুলের হোমওয়ার্ক দিয়েছে, তার জন্য আর কি পড়তে বসিয়েছিলাম। তো যাই হোক, পড়াটা হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালামও যে কি ওষুধপত্র দিয়েছে, কি দিয়েছে হাতে পড়ার জন্য। তো এই যে হাতে এটা দিয়েছে, এটা এইভাবে পড়তে হয়। আর আমার ব্যথাটা কোথায় জানো, ঠিক এই যে একদম যেখানে এটা পড়ে আছি তার নিচে। দাঁড়াও দেখাচ্ছি কোন জায়গাটায় আমার ব্যথা। দাঁড়াও, এই যে ঠিক এই জায়গায়, এই যে এই জায়গার শিরাটাতে আমার ব্যথা, ঠিক এইটুকু জায়গা। আর কোথাও কোনো ব্যথা নেই, শুধুমাত্র এই জায়গাটায় শিরাটাতে ব্যথা। এটা হচ্ছে কয়েকদিন, প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেছে আমার এখানে ব্যথাটা হচ্ছিল। তো প্রথম দিকে না আমি অতটা গ্রাহ্য করিনি, ভাবলাম কি জানি ঘুমের মধ্যে হয়তো কোনো সময় টান ফান লেগে গেছে শিরাতে, তাই হয়তো ব্যথা করছে। তো সেটাই ফার্স্টে ভেবেছিলাম। তো সেই করতে করতে 1 সপ্তাহ কেটে গেছে। তারপরে এই শনিবার না রোববার দিন দেখছি আরে এই ব্যথাটা তো আমার কমলো না, এতদিন হয়ে গেছে। কোনো আচমকা কোনো জিনিস যদি বাটি ফাটি এরকম চাগিয়ে তুলি না, সাথে সাথে ওই জায়গাটায় গিয়ে একদম টনটন করে ওঠে। তো তারপরে তোমার বাসন মাজতে বলো, রান্না করতে বলো, কোনো ভারী জিনিস তুলতে বলো, সব কিছুতেই খালি ওই জায়গাটাতে গিয়ে ব্যথাটা লাগতো। তো আমি বুঝতে পেরেছিলাম যে আমার শিরাতে কিছু একটা ব্যথা পেয়েছি, ব্যথাটা হচ্ছে শিরাতে, হয়তো টান লেগে গেছে। আমি ভেবেছি টান লেগে গেছে। তো ওই জন্যই ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তার বললো যে, আমাকে বলছে কোনো সময় চোট পেয়েছো? আমার তো আর মনেই পড়ছে না যে আমি কোনো সময় চোট পেয়েছি কি না, তো খেয়াল আসছে না।
তো বললো, জায়গাটা চিপে দেখলো, বললো যে শিরাতে চোট পেয়েছে, মানে কোনোভাবে শিরাতে চোট লেগেছে, তো রেস্টে থাকতে হবে। তো রেস্টে কি থাকা যায় বলো? যে আমার তো হেল্প করার আর কেউ নেই, আমাকে তো একাই পুরো সংসার চালাতে হয়। আর সোম ছুটি নিয়ে কদিন ঘরে বসে থাকবে, ওরও সম্ভব নয়। প্রাইভেট কোম্পানি, অত ছুটিও দেবে না তোমাকে। তার ওপর আবারে সৌমের ছুটি নেওয়া আছে পরের মাসে অনেক দিন, প্রায় 2 সপ্তাহের একটা ছুটি নেওয়া আছে সৌমের, পুজোর সময়, দুর্গা পুজোর সময়। তো বলো তাহলে তো সেই ছুটিটা তো তখন বলবে না। এখন যদি এখন 1 সপ্তাহ ছুটি নিয়ে বসে থাকে, তারপরেই আবার পরের মাসেই একদম প্রথম থেকে 2 তারিখ না কত তারিখ থেকে ও ছুটি নিয়ে নিয়েছে। তাহলে এবার বলো তো কি সমস্যা? 2 তারিখ ছুটি, মহালয়া আর গান্ধী বার্থডে একসাথেই তো পরে, তো জন্য 2 তারিখটা তো বাদ দিলাম, কিন্তু ছুটি নিয়েছে তখন থেকে। তো এখন সেই জন্য কাজ তো করতেই হবে। সৌম বলেছে আমি যতক্ষণ থাকবো আমি তো হেল্প করেই দেবো, তো এবার দেখো তুমি কি করবে। আমি বললাম যে আমার ওরম ওইভাবে রেস্ট হয় না, যখন আমি একা আছি কে কত কাজ করে দেবে, আমাকে নিজেকে করতেই হবে। ডাক্তার ওষুধ দিয়েছে, দেখা যাক ওষুধে কমে কিনা, যদি না কমে তখন দেখা যাবে, এইটুকুই চিন্তা ভাবনা করেছি। আর এই যেখানে খেলছে দেখেছি, একে নিয়ে হচ্ছে সব থেকে জ্বালাতন, কিচ্ছু বুঝবে না, কিচ্ছু না। ওকে যদি বলি আমার হাতে ব্যথা করছে, ও আরও বদমাইশি শুরু করে দেয়, আরও বেশি করে বদমাইশি করে। তার উপরে লেগেছে ঠান্ডা, গলাটা শুনেই বুঝতে পারছো, তার উপরে লেগেছে ঠান্ডা, তার উপরে সর্দি কফ, মানে যাতা অবস্থা চলছে আমার, যাতা বলে না ব্যস্ত, মানে সুস্থ শরীরকে ব্যস্ত করা, এই আর কি। যে শরীর সুস্থ ছিল সেটাকে ব্যস্ত আমি নিজেই করলাম, কিন্তু কিছু করার নেই। শরীর যতই অসুস্থ থাক, সংসার নিজের একা সংসার নিজেকেই টানতে হবে, সে মানুষ যতই অসুস্থ থাকুক না কেন, এটা সবাই করে থাকে, আমি একা বলে নয়। যারা একা সংসারকে টেনে নিয়ে যায় তারা যতই অসুস্থ থাকুক তারা কিন্তু নিজেরাই সেই কাজগুলো করে। তো আমিও করব, সাবধানে করতে হবে, এই আর কি। ভারী কিছু তুলবো না, সেগুলো রেখে দেবো সৌমের জন্য। বাকি সব কাজই আমি করব, যেটুকু পারবো সাবধানে করব, যাতে ব্যথাটা না লাগে, এইভাবেই করতে হবে। তো ব্যাস, ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিই, সবই বলে দিলাম তোমাদেরকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।